নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা থাকলে অবশ্যই কিন্তু আপনারা ফোন করুন এবং কিভাবে সেটার একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায় আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে। আপনারা জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেই কাজ করে যাচ্ছে। তাদের গ্রুপ অফ ডক্টরসরা কিন্তু শুধুমাত্র কলকাতায় সীমাবদ্ধ নয়, কলকাতা তথা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ এবং পৃথিবীর বুকেও কিন্তু আয়ুর্বেদ চিকিৎসাকে তারা পৌঁছে দিয়েছেন এবং তারা ভীষণভাবে সাকসেসফুল, সেটা বলতেই হয়। তখন আপনারা জানেন আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি যা কিন্তু একেবারে ভেষজ গুণ সমৃদ্ধ, একেবারে যেটা হলো রুট থেকে, আপনার শিকড় থেকে, একেবারে আগা থেকে গোড়া থেকে আগা সম্পূর্ণভাবে কিন্তু আপনি সুস্থ সবল সতেজ জীবনকে ফিরে পাচ্ছেন। আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু আপনাদের সেইভাবেই পথ দেখাচ্ছে এবং মানুষ ভালো আছেন, সবচেয়ে বড় কথা। এবং এনবিপি প্রত্যেকটি ডক্টর তাদের মেধা, তাদের শিক্ষা, তাদের কোয়ালিটি, তাদের যোগ্যতা এবং তাদের কি বলবো নাম যশ খ্যাতি সবকিছুই মনে হয় বলে দেয় যে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে মানুষ ভালো আছে। আর বিশেষ করে বলতে হয় শুধুমাত্র যে একটা সামান্য হয়তো আপনার জ্বর হলো বা সামান্য আপনার পেটের সমস্যা হলো, সেখান থেকেও যে একটা বড় রোগের সৃষ্টি হতে পারে বা একটা বড় রোগ তৈরি হতে পারে, সেটা কিভাবে আগে থেকে আপনি জানবেন বা বুঝবেন। কারণ প্রত্যেক দিনই কিন্তু আমাদের লাইভ অনুষ্ঠান থাকে এবং সরাসরি ডাক্তারবাবুরা আপনাদের কিন্তু সেইভাবে অ্যালার্ট করে দেন, সজাগ করে দেন, সচেতন করে দেন এবং কিভাবে সতর্ক হয়ে আপনারা আগে থেকে একটা প্রিকশন নেবেন, অর্থাৎ রোগটিকে কিভাবে প্রিভেন্ট করবেন, সেটা নিয়ে কিন্তু আমাদের দীর্ঘ আলোচনা চলে এবং প্রত্যেক দিন বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে। আজকেও কিন্তু আমরা একটা আলোচনা রেখেছি যেটা হলো জয়েন্ট পেইন, অর্থাৎ ব্যথা। কারণ ব্যথা মানেই কিন্তু খুব সাংঘাতিক, খুব যন্ত্রণাদায়ক, খুব পীড়াদায়ক এবং খুব পেইনফুল লাইফ তৈরি করে। সেটা যাতে না হয়, কিভাবে আগে থেকে আপনি প্রিকশন নেবেন, আগে থেকে কিভাবে রোগটিকে প্রিভেন্ট করবেন যাতে আপনার শরীরে সেই রোগটি বাসা না বাঁধে, সেটা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন, সেই বিষয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা থাকবে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরী এবং মেডিকেল কনসালটেন্ট, তাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। আজকের বিষয় কিন্তু আমাদের ব্যথা নিয়ে আলোচনা করব, জয়েন্ট পেইন, সেটা নিয়ে আলোচনা অবশ্যই হবে। সরাসরি আমি ডাক্তারবাবুর কাছে চলে যাব। উপস্থিত আছেন ডক্টর এস ভাদুরী। ডাক্তারবাবু, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। ডাক্তার, প্রথমে বললাম যে এই যে ব্যথা মানে ভীষণ যন্ত্রণাদায়ক, ভীষণ পেইনফুল লাইফ, সেটাকে কিভাবে পেইনলেস লাইফ তৈরি করব, সেটা আপনি আজকে আমাদের সেই প্রপার অ্যাডভাইসটা দেবেন যে কিভাবে আমরা ভালো থাকবো এবং কিভাবে ব্যথা থেকে উপশম পাবো এবং জয়েন্ট পেইন, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে। দেখুন, এই ব্যথা যে সমস্যা জয়েন্ট পেইন, এই জয়েন্ট পেইনগুলো থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চাই বা আমার জীবনে যাতে এই হাড়ের অস্থিসন্ধির ব্যথা না হয় সেটাকে যদি আমি চাই, তাহলে কিন্তু কি করতে হবে, আমার কিন্তু একটা সুন্দর একটা জীবনশৈলী বা ডেইলি লাইফস্টাইল আমার মেনটেন করতে হবে। এই ডেইলি লাইফস্টাইলের মধ্যে কি কি থাকা উচিত? প্রথম যে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে যে দৈনন্দিন জীবনে আমাদের যে কাজকর্মগুলো করছি সেখানে কিছু নিয়ম শৃঙ্খলা আমাদের মেনে চলতে হবে। যেমন ধরুন, আমাদের দরকার কি একটা রুটিন, যেখানে ঘুম থেকে উঠে ফার্স্ট আমাদের কিছু যোগাভ্যাস বা ধরুন ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ব্যবস্থা থাকবে। আমরা ঘুম থেকে উঠে ফার্স্ট সেই ব্যায়ামগুলো করে নেব। এইটা করলে কি হবে, আমাদের যে শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন সেটা ঠিক হবে। ব্লাড সার্কুলেশন ঠিক হওয়ার সাথে সাথে প্রত্যেকটা জয়েন্টের মুভমেন্ট আমাদের ঠিক থাকবে এবং দেখা যাবে যে আমরা যে খাদ্য খাবারগুলো খাচ্ছি তার যে পুষ্টি বা নিউট্রিশন যেটা থাকে খাদ্যের মধ্যে, সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা কোষে কোষে গিয়ে কাজ করবে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আমি বললাম যে ব্যায়াম বা যোগাভ্যাস। এর সাথে সাথে আমাদের আরেকটা জিনিসের দিকে খুব বেশি করে নজর রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। আমরা যে খাদ্য খাবারগুলো খাবো সেই খাদ্য খাবারগুলোর মধ্যে আমাদের দেখতে হবে কোন খাবারগুলো আমরা অ্যাভয়েড করব। আমরা যেসব খাদ্য খাবারে শরীরের মধ্যে বাত দোষ তৈরি করে, বাত দোষটাকে বাড়িয়ে দেয়, বাত
হচ্ছে বায়ু, সেটাকে বাড়িয়ে দেয়, সেই ধরনের খাবারগুলো কিন্তু আমরা সবসময় অ্যাভয়েড করব। তার মধ্যে কি কি পড়ছে? কফি জাতীয় বিভিন্ন জিনিস যেগুলো আমরা দেখতে পাই, তার সাথে মিষ্টি কুমড়ো, বেগুন এবং তার সাথে সাথে তেঁতুলের টক, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেক ব্যক্তির শরীরে কিন্তু বায়ুর সৃষ্টি করে বা বায়ুর মাত্রাটা বাড়িয়ে দেয়, যেটার কারণে আমাদের ব্যথার কিন্তু প্রকোপ বেড়ে যেতে পারে। তো এগুলো আমাদের খাদ্য খাবারের মধ্যে থেকে অ্যাভয়েড করতে হবে। দ্বিতীয়ত, আমাদের খাদ্য খাবারের মধ্যে সব ধরনের খাদ্য খাবারই থাকবে, কিন্তু সেখানে যাতে আমাদের অতিরিক্ত ফ্যাট জাতীয় খাদ্য খাবার না থাকে। কেন? যদি ফ্যাট জাতীয় খাদ্য খাবার আমাদের অতিরিক্ত মাত্রায় নেওয়া হয়, তাহলে দেখা যাবে যে আমাদের লিভারের সমস্যা হচ্ছে, লিভারের সমস্যা হলে গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা হবে, এবং দেখা যাবে আলটিমেটলি সেই বায়ু দোষ, যেটা বাত দোষ, সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। তারপরে আমাদের এটা মাথায় রাখতে হবে, আমাদের শরীরের মাংসপেশির শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের প্রোটিন যেসব খাদ্য খাবার আছে সেগুলো কিন্তু অবশ্যই দরকার, সেগুলো আমাদের নিতে হবে। এবং আমাদের এটা মাথায় রাখতে হবে, এমন কিছু খাদ্য খাবার খাওয়া যাবে না যেটাতে আমার ওজন বৃদ্ধি পায়। ওজন কিসের ওজন? আমরা যেটা স্থূলতা আমরা বলি, বা ফ্যাটের ওজন, ঠিক আছে, চর্বির যে ওজন শরীরের, সেটা যাতে না বাড়ে। তাহলে কি হবে? মানুষ কিন্তু দুর্বল হয় এবং তার কিন্তু এফেক্ট আমাদের এই অস্থিসন্ধি, মানে আমাদের হাড়ের যে জয়েন্ট, তার মধ্যে কিন্তু হয়। এগুলো রাখতে হবে। ঠিক তার পাশাপাশি আমাদের যে ঘুমানোর ব্যাপারটা, আমাদের রাতের ঘুম মিনিমাম যাতে 7 ঘন্টা হয় প্রত্যেক অ্যাডাল্ট ব্যক্তির, এবং ছোটদের জন্য আরও 8 থেকে 9 ঘন্টা। তো এরকম এগুলো কিন্তু আমাদের মাথায় রেখে চলতে হবে, এবং যাতে মানসিক চাপ কমে যায় যতটা পারা যায়। কারণ মানসিক চাপ যদি অতিরিক্ত মাত্রায় থাকে, তাহলে কিন্তু আমাদের যে স্ট্রেস হরমোন সেগুলো বাড়তে থাকে, এবং স্ট্রেস হরমোন বাড়লে কিন্তু শরীরের মধ্যে দেখা যাবে যে অ্যাসিডিক ব্যাপারটা বাড়ছে, ঠিক আছে, শরীরের মধ্যে যে অম্ল ভাবটা সেটা বাড়ছে, সেটা ভাবলে কিন্তু ব্যথার প্রকোপ বাড়বে। এইভাবে যদি আমরা মেনটেন করে চলতে পারি, দেখবেন যে কোনো ব্যক্তি এই যে জয়েন্টের ব্যথাটাকে দূরে সরিয়ে রাখতে পারবে, তাকে প্রিভেন্ট করতে পারবে, এবং সেই রোগ আক্রান্ত হবে না। একদম। ডাক্তারবাবু, আসলে আমরা এই যে ব্যথা নিয়ে তো আমরা শুনেছি যে 80 রকমের আমাদের বাত বা আর্থ্রাইটিস রয়েছে, তাই এটার কি আলাদা আলাদা কি তার একটা ট্রিটমেন্ট আলাদা আলাদা, তার কি একটা কিভাবে সেটাকে প্রিভেন্ট করা বা সলিউশন কিভাবে আমরা পাবো? তার কারণ আমাদের অনেক সময় যে ঘাড়ের দিকে আমরা ব্যথা একটা অনুভব করি, সেটা এক ধরনের, বা কোমরের বা পায়ের, এইগুলো কি আলাদা আলাদা, ওটা কি মানে ডিপার্টমেন্ট থাকে, বা আলাদা আলাদা আমরা কি তার ইয়ে পাবো? কিভাবে আপনার থেকে সেই অ্যাডভাইসটা আমরা নিতে চাই? দেখুন, প্রথম কথা বলবো যে আমাদের যে ব্যথা জয়েন্ট, আমাদের শরীরে বিভিন্ন জায়গায় জয়েন্ট আছে, অস্থিসন্ধি যেটা বলা হয়, সেখানে বিভিন্ন ধরনের কিন্তু বাত বলুন বা পেইন বলুন, জয়েন্ট পেইন আমরা দেখতে পাই। সেগুলো কেমন? দেখুন, ঘাড়ে যখন হচ্ছে সেটাকে আমরা বলি যে সার্ভাইক্যাল স্পন্ডেলোসিস, মানে ঘাড়ের স্পন্ডেলোসিস হয়েছে। যদি সেটা কোমরে হয়ে যায়, সেটাকে বলি আমরা কি, যে লাম্বার স্পন্ডেলোসিস হয়েছে। আবার যদি সেটা দেখা যায় মেরুদণ্ডের পুরো শিরদাঁড়া হাড় জুড়ে হয়েছে ব্যাপারটা, এবং তার পাশাপাশি শরীরের অন্য জয়েন্টসগুলো এফেক্ট হচ্ছে, মানুষ সোজা হয়ে হাঁটতে পারছে না, আগেকার চিম্পাঞ্জি বা ধরুন গরিলারা যেভাবে হাঁটতো ওইভাবে হাঁটাচলা করছে, সোজা হতেই পারছে না, সেটাকে বলা হয় অ্যানকিলোজিং স্পন্ডেলোসিস। এরকম আলাদা আলাদা নামে কিন্তু চিহ্নিত করা যায়। হাতের জয়েন্টে যে আমাদের যখন হয়, বাহুর জয়েন্টে, সেটাকে কি বলা হয়? ফ্রোজেন শোল্ডার, শোল্ডার জয়েন্টের ব্যথা, যেখানে আপনি হাত সোজা করে তুলতে পারবেন না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে হাঁটুর ব্যথা, এই যে হাঁটুর ব্যথা, এটা কিন্তু সাধারণভাবে খুব কমন যেই রোগটা দেখতে পাই জয়েন্টের ব্যথার, সেটা হচ্ছে অস্টিও আর্থারাইটিস। তারপরে আমাদের অনেক সময় অ্যাঙ্কেলে হয়। অ্যাঙ্কেলে কি হয়? যে ওখানে কিন্তু আমাদের গোড়ালির জয়েন্টের আমাদের যেটা বলা হয় যে হাড় বেড়ে গেছে। হাড় অ্যাকচুয়ালি ওখানে বাড়ে না, যদি কারো খুব ইউরিক অ্যাসিড বেড়ে যায়, সেখানে একটা এক্সট্রা গ্রোথ হয়, ঠিক আছে, যেটাকে ক্যালকেনিয়াম স্পার বলা হয়। অ্যাকচুয়ালি ওটা হাড় বেড়ে যাচ্ছে না, ওখানে একজন বন্ধু রয়েছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। কোথা থেকে বলছেন? আচ্ছা, বলুন, কি সমস্যাটা বলুন। আমার প্রচন্ড কি হচ্ছে? চুল উঠছে। আচ্ছা আচ্ছা। বয়স কত আপনার? আমার বয়স 32। আপনি কি ম্যারিড না আনম্যারিড? ম্যারিড। বেবি হয়ে গেছে? বেবি হয়েছে কি? হ্যাঁ, বেবি আছে, বেবি আছে।
3 ইয়ার্সে। আচ্ছা, এই যে আপনার চুল পড়ে যাচ্ছে, এটা কতদিন ধরে বেশি মাত্রায় পড়ছে? এইটা আমার হচ্ছে অনেকদিন আগে, বেশিরভাগ আমি থেকে আমার অনেক পরিমাণ চুল উঠছে। আচ্ছা, আপনি কোনো ট্রিটমেন্ট করিয়েছেন কখনো? না সেভাবে, এবার বাজারে নানা রকমের যে তেল পাওয়া যায় এগুলো কিনে মেখেছি, কিন্তু কোনো সোয়া পাইনি। আচ্ছা, আর থাইরয়েড বা সুগার এগুলো চেক করেছেন? না না না, এগুলো টেস্ট করা হয়নি। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি আপনাকে বলে দিচ্ছি সব ব্যাপারগুলো। আপনি শুনুন টিভিতে, হ্যাঁ? প্রথম কথা যে ধন্যবাদ। এই যে চুল পড়ে যাচ্ছে, মহিলাদের ক্ষেত্রে বলি বিশেষ করে, তার কয়েকটা মেন কারণ হচ্ছে। একটা হয় যে আয়রনের ডেফিসিয়েন্সি হয়, ঠিক আছে? রক্তে যদি আয়রনের পরিমাণ কম থাকে, যেটা আমরা কিভাবে বুঝতে পারবো, ফেরেটিন বলে একটা টেস্ট হয়, ব্লাড টেস্ট ফেরেটিনের জন্য। এই টেস্টটা যদি আমরা করি তাহলে দেখা যাবে যে আপনার শরীরে রক্তে আপনার আয়রনের মাত্রা কতটা আছে, এইটা একটা ব্যাপার। এইটার যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু দেখা যাবে আপনার চুল পড়বে বেশি বেশি করে। একটা গেল। দ্বিতীয়ত, যখন কেউ প্রেগনেন্ট হওয়ার পর বেবি হওয়ার কিছুদিন পর থেকে মানুষের একটা চুল পড়ার প্রবণতা থাকে মহিলাদের ক্ষেত্রে। কারণ কি, সেই সময় কিছু হরমোনাল চেঞ্জ হয়, তখন কিন্তু চুল অতিরিক্ত মাত্রায় পড়তে থাকে। তার পাশাপাশি যদি কারো থাইরয়েডের সমস্যা আছে, সেখান থেকেও কিন্তু চুল পড়ে মাথা পাতলা হয়ে যেতে পারে। আর আরেকটা আবার সমস্যা আছে, যদি আপনার খাদ্যের মধ্যে পুষ্টিগত মান কম থাকে, মানে আপনি হয়তো খাচ্ছেন দোকান থেকে ভালো ভালো দামি দামি জিনিস কিনে এনে খাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে ধরনের জিনিসগুলো থাকলে আপনার চুলের গ্রোথ হবে ভালো, সেখানে বিশেষ করে কেরাটিনিন যদি থাকে, সেটাও এক ধরনের প্রোটিন, যদি বায়োটিন বলে একটা জিনিস, সেটাও যদি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে দেখা যাবে আপনার চুলের কিন্তু কোয়ালিটিগুলো ভালো হচ্ছে। এবার যদি সেগুলো না থাকে তাহলে কিন্তু চান্সেস আছে যে আপনার চুলের সমস্যা দেখা দেবে। আরেকটা কি হয়, যদি আপনার মাথায় খুশকি অতি পরিমাণে থাকে, বেশি পরিমাণে থাকে, এবং আপনি ওটা যত্ন করছেন না, সেটাকে আপনি মানে ঠিক করার চেষ্টা করছেন না, শুধু শ্যাম্পু মেখে যাচ্ছেন, চুলে খুশকি দুদিন থাকছে না, আবার হয়ে যাচ্ছে, বা ধরুন কারো যাচ্ছেই না, এর কিছু ট্রিটমেন্ট আছে। আমাদের এই যে এনবিপির লাই লেগেন্স বলে একটা স্কিন আর হেয়ারের স্পেশাল একটা ডিভিশন আছে, ঠিক আছে? এখানে কি হয়, কিছু কিছু ট্রিটমেন্ট যেগুলো চুলের এবং আমাদের স্কিনের জন্য, যেখানে খুব অত্যাধুনিক পদ্ধতি আছে, যেই পদ্ধতির মাধ্যমে স্কিনের কোনো সমস্যা এবং চুলের সমস্যা, বিশেষ করে যেগুলো আপনার সৌন্দর্য বহন করে, যেই সমস্যাগুলো সৌন্দর্য নষ্ট করে দেয়, তার ট্রিটমেন্ট করে কিন্তু আপনি নিজেকে সৌন্দর্য নিজের ফিরিয়ে আনতে পারেন, স্কিনের এবং আপনার হেয়ারের। একদম। আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যেমন বিভিন্ন রোগের চিকিৎসা, তার সঙ্গে কিন্তু যে সেখানে লা এলিগেন্স বা একটা ডিপার্টমেন্ট রয়েছে, অ্যাস্থেটিক ডিপার্টমেন্ট, সেখানে কিন্তু স্কিন এবং হেয়ারের ট্রিটমেন্ট হয়, খুব সুন্দর ট্রিটমেন্ট হয় এবং মানুষ কিন্তু খুব ভালো আছেন সেই ট্রিটমেন্টের দ্বারা। তার জন্য অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। আমি একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডিরেক্টরকে পাচ্ছেন, এছাড়া কিন্তু আপনারা আরামবাগে পেয়ে যাচ্ছেন। অবশ্যই আমি একটু ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আবার আমরা চেম্বারে গুলো আমি জানিয়ে দিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, যাই হোক, ঠিক আছে, আপনি অবশ্যই চেষ্টা করুন, নিশ্চয়ই আমরা আবার ফোন নেব, আপনি ট্রাই করুন। মেচেদাতে ডক্টর বি শর্মা থাকছেন, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, বর্ধমানে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর। এছাড়া কিন্তু বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন, শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, গৌহাটিতে ডক্টর এস ঘোষাল থাকছেন, পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী, এবং ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, এবং ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল থাকছেন, বোলপুরে ডক্টর এস ভাদুরী থাকছেন, দিল্লিতে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন। সেটা কিন্তু
সেটা কিন্তু 22/7/25 অর্থাৎ জুলাই মাসের 22 তারিখে পাচ্ছেন। দিল্লিতে বনগাঁতে থাকছেন ডক্টর এস ভাদুরী থাকছেন, ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে উপস্থিত থাকছেন, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল এবং খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, মালদহে থাকছেন ডক্টর এস ঘোষাল, বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, কৃষ্ণনগরে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, নিউ কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল থাকছেন, জামশেদপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী থাকছেন, আলিপুরদুয়ারে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, হেরিয়াতে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন এবং হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল এবং আগরতলাতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন। আপনাদের এগুলো আমরা জানিয়ে দিলাম, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং ফোন নাম্বারটি আমি একটু জানিয়ে দিচ্ছি। বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বলে যেই নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537, এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, যার মাধ্যমে আপনারা ডিটেলসটা জানতে পাচ্ছেন, কোথায় কখন ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া যদি কোথাও আপনারা ট্রিটমেন্ট করে থাকেন তার চিকিৎসালয়ের রিপোর্টগুলো প্লিজ নিয়ে আসবেন সঙ্গে করে, তাহলে কি হয় আরো সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি একটা সুন্দর একেবারে জীবন ফিরে পাচ্ছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি নয়াটির থেকে বলছি। নৈহাটি থেকে বলুন, কি সমস্যাটা বলুন। হ্যাঁ, আমার ওই মেয়ের চুল পড়ে যাচ্ছে অনেক। আচ্ছা, মেয়ের চুল পড়ছে আর পাতলা হয়ে যাচ্ছে। মেয়ের বয়স কত? মেয়ের বয়স হচ্ছে ওই 20। মাথায় কি খুশকি আছে? খুশকি আছে। আচ্ছা, আর কি পাতলা হয়ে যাচ্ছে? চুল পাতলা হয়ে যাচ্ছে বললেন, তাই তো? হ্যাঁ, চুলটা মানে অনেকই পড়ে যাচ্ছে, কাঠের চিরুনি কিনে দিয়েছি তাও হচ্ছে না। আচ্ছা, ওর পিরিয়ডস এর কোনো সমস্যা আছে? হ্যাঁ, পিরিয়ডস এর কোনো সমস্যা আছে? হ্যাঁ, পিরিয়ডের সময় ব্যথা হয় অনেক। না, পিরিয়ডস এর কোনো ব্যথা হয়। সমস্যা আছে? এমনি সমস্যা যে ইরেগুলার হচ্ছে পিরিয়ডস বা পিসিওডির সমস্যা এই ধরনের কিছু আছে? না না না, ওই মনে মানে ব্যথা হয় দুদিন। আচ্ছা, খুব ব্যথা। আচ্ছা, আর ওর চেহারার গঠন কেমন? মোটামুটি, রোগাও না পাতলাও না, মিডিয়াম। আচ্ছা, দেখুন আমি আপনাকে বলছি, আপনি শুনুন, এই যে চুলের যে প্রবলেমটা হয়েছে তার 2-3টে কারণ হতে পারে। এই বয়সে জেনারেলি কি হয়, অনেকের ক্ষেত্রে কি হয় যে আয়রন ডেফিসিয়েন্সি থাকে, ঠিক আছে? তো ওটা ফেরেটিন টেস্ট করলে বোঝা যায়। আপনি আমাদের কাছে এলে আমরা ওটা টেস্ট করার দরকার হলে আমরা করিয়ে নেব। দ্বিতীয়টা, আরেকটা যেটা সমস্যা আছে হয় যে খাদ্য খাবারের ধরন। অনেকেই আছে দেখবেন এই সময় মানে অল্প বয়সের, বিশেষ করে আজকালকার জেনারেশনে দেখা যাচ্ছে তারা কিন্তু এই ভেজিটেবলস, ফ্রুটস এগুলোর মধ্যে তাদের কোনো নেশা নেই খাবার, বা ইচ্ছেও করে না তাদের খেতে, দিলেও খেতে চায় না। তারা কি ফাস্ট ফুড, জাঙ্ক ফুডস এর মধ্যে থাকে। এই যে বাইরের, ওটাই বলছি, এই যে বাইরের খাবারগুলো, এই বাইরের খাবারগুলো কিন্তু হেলদি হয় না, মানে নিউট্রিশনাল ভ্যালু খুব কম হয়, ঠিক আছে? এই যে যেহেতু নিউট্রিশনাল ভ্যালু কম, সেখানে কি হয় শরীরের মধ্যে বিভিন্ন মিনারেলস, ভিটামিনসের কিন্তু অভাব হয়, আর সেখান থেকেও চুল পড়তে পারে। তো এটার জন্য আপনি একবার নিয়ে আসুন, আমাদের একটা আলাদা স্পেশাল ডিপার্টমেন্ট আছে। না, হালি শহরে নেই, না হালি শহরে নেই, আমাদের চেম্বার রয়েছে। আপনি হেল্পলাইন নাম্বারটা একবার কল করুন, ঠিক আছে? কোথায় আছে দেখিয়ে নেবেন। এবং আমাদের এখানে হেয়ার আর স্কিনের একটা স্পেশাল ডিপার্টমেন্ট আছে যেটাকে বলা হচ্ছে লায়েল এগেন্স, ঠিক আছে? এটা এনবিপির একটা ডিভিশন, এনবিপির একটা স্কিনের আর হেয়ারের আলাদা স্পেশাল ক্লিনিক আর কি, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের আধুনিক ট্রিটমেন্ট আছে, যেই ট্রিটমেন্টগুলোর মাধ্যমে থেরাপি দিলে আপনার কিন্তু এই জিনিসগুলো ঠিক হবে। তার সাথে সাথে ইন্টারনাল যদি কোনো প্রবলেম থাকে তাহলে এনবিপির যে আয়ুর্বেদিক মেডিসিন আমরা প্রেসক্রাইব করি সেগুলোর মাধ্যমে কিন্তু ঠিক হয়ে যাবে। আপনি দেরি করবেন না, তাহলে কিন্তু চুল যে পড়ছে এগুলো কিন্তু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর দেরি করলে কি হয়, চুলের যে গোড়া সেগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো নষ্ট হলে কিন্তু চুল যতটা এক্সপেক্ট করবেন তার থেকে কিন্তু তাহলে কম হবে আর কি, ঠিক আছে? তাই জন্য দেরি করবেন না। ভাই, আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, তাহলে আপনি যোগাযোগ করে চলে আসুন, আমার মনে হয় সেটাই ভালো হবে। এনবিপিতে সব রকম ব্যবস্থা রয়েছে, সেখানে কিন্তু স্কিন এবং হেয়ারের ট্রিটমেন্ট তো হচ্ছেই, তার সঙ্গে বিভিন্ন চিকিৎসা তো আপনারা পাবেনই। অবশ্য আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি টাঙ্গাইলে বলছি। বলুন বলুন, কি সমস্যাটা বলুন। বয়স কত? আমার 39 বছর। 39 বছরে ব্রণ হচ্ছে এখন?
এই বয়সে হওয়ার কথা না, ঠিক আছে? আর যেটা খুশকি হচ্ছে ওটাকে সারাতে হবে, নাহলে কি হয় খুশকি থেকেও কিন্তু গোটা বা ব্রণ এগুলো চলে আসে বুকে, পিঠে, কপালে, এগুলোতে হয়। আপনি একটা কাজ করুন, একবার আমাদের কাছে আসুন, আমাদেরকে দেখান, এর বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, যে ট্রিটমেন্ট করলে আপনার খুশকিও কমবে, তার পাশাপাশি কিন্তু আপনার যে ব্রণগুলো উঠছে সেটা ওঠা কিন্তু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, বলুন বলুন বলুন। হ্যাঁ, তাহলে মাকেও নিয়ে আসবেন, মেচেদার দাগ। মায়ের বয়স কত? 56। হ্যাঁ ঠিক, আপনি নিয়ে আসবেন, মাকে নিয়ে আসুন, চলে আসুন, ফোন ঠিক আছে? নাম্বারটা ওখানে লিখে আপনার যেটা কাছে হয় আপনি চলে আসুন। ও মাকে একবার এনে দেখিয়ে নিন, মেচেদার খুব ভালো ট্রিটমেন্ট। আপনি একটু প্লিজ ওই ফোন নাম্বার দুটো রয়েছে না, হেল্পিং নাম্বার বলে, যেটা টিভি স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন, 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537, এই দুটি নাম্বার এক্ষুনি নোট করুন। নোট করে আপনি মাকে নিয়ে আপনিও যেমন সুস্থ হয়ে যাবেন, মাও সুস্থ হবেন, ঠিক আছে? চলে আসুন। আমার মনে হয় ফোন নাম্বারটা আপনার লেখাটা খুবই উচিত, এখন অনেকগুলো সমস্যা রয়েছে আপনার। ডাক্তারবাবুর কাছে অবশ্যই যাব, তার আগে একটু আমি বলে নেব যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে সোম থেকে শনি কিন্তু বিভিন্ন এক্সপিরিয়েন্স ডক্টররা থাকেন এনবিপির, আপনারা যোগাযোগ করুন। আর এছাড়া কিন্তু আপনারা হাওড়ার বাল্টিগুড়িতে পাচ্ছেন, এবং হাওড়া জেলা হাওড়া বাল্টিগুড়িতে পাচ্ছেন। এছাড়া কিন্তু হাওড়া যে শিবপুর বাল্টিগুড়ি, সেখানে যেমন রয়েছেন ডাক্তারবাবুদের চেম্বার। এছাড়া কিন্তু আপনারা মধ্যমগ্রামে তো আছেই, তাছাড়া খিদিরপুরে রয়েছে, বেলুড়ে রয়েছে, এবং আমতলাতে, সেখানে কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। প্রত্যেক বৃহস্পতিবার ডক্টর বি শর্মা থাকছেন, আপনারা যোগাযোগ করে চলে আসুন। তার কারণ বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ কিন্তু ভীষণভাবে নানান সমস্যা ঘিরে ধরে, নানান রোগ এসে ঘিরে ধরে, সেটা যেন না হয় তার জন্য এনবিপি আপনাদের সঙ্গে সর্বক্ষণ রয়েছে। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? কোথা থেকে বলছেন? বেলেঘাটা থেকে। বলুন কি সমস্যা, বলুন। বাবার বয়স কত? 63। কোনো আগে ট্রিটমেন্ট করেছেন? আচ্ছা, তাতে ট্রিটমেন্ট নিয়ে কি কোনো উপকার হয়েছে কি হয়নি? না না না। আচ্ছা, আপনি এক্সরে করা হয়েছিল আগে? হ্যাঁ। এক্সরেতে কি এসছে, রিপোর্টে কি দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হাড় ক্ষয়ে গেছে, তাই তো? আচ্ছা, আপনি শুনতে থাকুন টিভিতে, আমি বলে দিচ্ছি। দেখুন, প্রথম কথা হচ্ছে এই যে কোমরের যে যন্ত্রণা বা হাড় ক্ষয়ে যাওয়া, এটা কিন্তু একটা বড় সমস্যা, এবং এতে কি হয়, একটু হোল্ডে থাকুন, আরেকজন বন্ধু রয়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনি চেষ্টা করুন। এবং এই যে সমস্যাগুলো, এখান থেকে কিন্তু আমাদের পায়ের দিকে নার্ভ যাচ্ছে, ঠিক আছে? এবার এইখানে যদি সমস্যা হয় কোমরে, তার ব্যথাটা কিন্তু শুধু কোমরে হবে না, সেখান থেকে দেখা যাবে যে পায়ের দিকেও নাবছে। তো এগুলোকে ঠিক করতে গেলে শুধু কিন্তু ব্যথার ওষুধ খেয়ে ঠিক করা যাবে না। আর অনেক সময় আমাদের কাছে এরকমও পেশেন্ট আসে, যারা ধরো অপারেশন বলে দিয়েছে ডাক্তারবাবু, অপারেশন করুন, তারা কিন্তু অপারেশনের দিকে যেতে চায় না, কারণ এটা একটা ভয় থাকে সবারই যে অপারেশনটা সাকসেসফুল হবে কিনা। তো তার জন্যই আমাদের কাছে আসেন এরকম পেশেন্টরা। এবং মেডিসিন আর তার পাশাপাশি হচ্ছে পঞ্চকর্মা থেরাপি, আয়ুর্বেদেরই একটা নন সার্জিক্যাল, মানে কোনো সার্জারি ছাড়াই কিছু ট্রিটমেন্ট আছে আয়ুর্বেদার, সেই ট্রিটমেন্টগুলো করে কিন্তু মানুষ আস্তে আস্তে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। একদম, সেটাই আমরা কিন্তু জানছি, ডাক্তারবাবুর কাছে আমরা প্রপার অ্যাডভাইসগুলো নিচ্ছি। তখন আপনারা জানেন আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি যার কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, অর্থাৎ সাইড এফেক্ট নেই। অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে কি হয় যে একটা সাইড এফেক্ট হতে পারে, বিভিন্ন সমস্যা আসতে পারে, কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা সে কথা বলছে না। একেবারে বিনা অপারেশনে, যেটা আরও আমরা ভয় পাই, ভয় ভীতি থাকে যে অপারেশন ছাড়া হয়তো সে রুগী ঠিক মতন হবে না পেশেন্ট, কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা অন্য কথা বলছে, যে একেবারে বিনা অপারেশন আপনি কিন্তু একটা সুস্থ জীবন ফিরে পাচ্ছেন। তার সঙ্গে কি হয়, এটা তো একেবারে আয়ুর্বেদ চিকিৎসা একটি ভেষজ গুণ সমৃদ্ধ ঔষধ দিয়ে মানুষ ইনটেক করে উপকৃত হন। সেখানেও কিন্তু কোনো রাসায়নিক কেমিক্যালস, যেটাকে বলে কেমিক্যালস মেশানো থাকে, রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকে, আর সেটা কিন্তু একেবারেই নয়। আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু একেবারে ভেষজ প্রকৃতির দান, যেটা হলো ন্যাচারাল ওয়েতে আপনি কিন্তু একটা সুস্থ জীবন ফিরে পাচ্ছেন। আমাদের আলোচনা তো চলবেই, তার আগে আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি রজত বসু বলছি। রজত বসু, হ্যাঁ রজত বাবু বলুন, কোথা থেকে বলছেন? আমি দারুণাবাদ থেকে বলছি। বলুন কি সমস্যাটা বলুন। বলছি ডাক্তার বসু কথা বলবো। বলুন। বলুন। বলছি আমরা মানে
তো কানে সবসময় বন্ধ হয়ে থাকে, কাশি টাশি হলে বন্ধ হয়ে যায়। তার মানে আপনার কিন্তু কানের মধ্যে ওটা কিন্তু শ্লেষ্মা জমছে, ঠিক আছে, মিউকাস জমছে, যার জন্য ঠান্ডা লাগলে কফ হলে এটা বন্ধ হয়ে যায়, তাই বললেন তো? হ্যাঁ, একটু কাশি টাশি হলে ওয়েদার চেঞ্জ হয়ে না, বন্ধ হয়ে যায়। আচ্ছা, এর জন্য আগে কোনো ট্রিটমেন্ট করেছেন? না, পাড়া ডাক্তার দেখিয়েছে, তো ওই সময় ওষুধ ঠিক হয়ে যায়, পরে আবার আচ্ছা চেঞ্জ হলেই হয়। আচ্ছা, ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই, আপনি একবার আমাদের কাছে আসুন, ঠিক আছে। আগের যদি কোনো রিপোর্ট করা থাকে চেম্বার আছে আমাদের চেম্বার, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাদের কাছাকাছি কোথায় আছে সব বলে দেবে, ঠিক আছে। অনেকগুলো চেম্বার আছে সাউথের দিকে। আমতলাতে মনে হয় আপনার সুবিধা হবে, আমতলাতে ডাক্তারবাবু ডক্টর বিশ্বমা বসছেন প্রত্যেক বৃহস্পতিবার, আপনার সেটা মনে অনেক কাছে হবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আপনার যেটা করতে হবে, ঠান্ডা লাগানো চলবে না, এটা হচ্ছে ফার্স্ট, ঠিক আছে। আমাদের ইএনটি, ইয়ার নোজ থ্রোট, ঠিক আছে, এই তিনটে খুব রিলেটেড। দেখবেন নাক দিয়ে জল গেলে মুখে চলে আসে, নাকে কোনো ওষুধ দিলে মুখে চলে আসে, ঠিক আছে। এই আবার দেখবেন যে অনেক সময় যে মানে কোনো মানে মুখে গলায় কোনো সমস্যা হলে সেটা এফেক্ট করে কানে, মানে ঠান্ডা লেগে গেলে। তো আপনারও কিন্তু এই যে ইয়ার নোজ থ্রোট, এই তিনটে জিনিস কিন্তু রিলেটেড, একটার সাথে আরেকটার কিন্তু সম্পর্ক রয়েছে। তো সেই জন্য প্রথম যেটা আপনার করতে হবে যে ঠান্ডা লাগানো চলবে না, এটা গেল। দ্বিতীয় কথা, আপনি যখন স্নান করতে যাবেন তখন চেষ্টা করবেন, মানে বার্ডস পাওয়া যায়, মানে কানের যে ফুটোটা সেটাকে বন্ধ করে রাখা যায়, ঠিক আছে। আপনি যখন ধরুন বিশেষ করে যদি এসির মধ্যে থাকেন, যতটা এসি অ্যাভয়েড করবেন তত আপনি ভালো থাকবেন। যদি কোথাও এসির মধ্যে থাকতেই হয়, সেই টাইমটায় যদি অনেকক্ষণ বসতে হয়, তাহলে কানের মধ্যে ওই বার্ড দিয়ে রাখবেন। হ্যাঁ, অবশ্যই বাইরে যখন বেরোবে এবার খুলে নেবেন, কারণ নাহলে হয়তো শুনতে অসুবিধা হতে পারে। তো ডাইরেক্ট এয়ারটা যাতে ওখানে না ঢোকে, এগুলো করুন। আর তার পাশাপাশি এর আমাদের পঞ্চকর্মা থেরাপি আছে। এই পঞ্চকর্মা থেরাপি করলে কিন্তু আপনার এটা আস্তে আস্তে পার্মানেন্টলি সলিউশন হয়ে যাবে একদম। আপনার তখন ওই যে মাঝে মাঝে হবে, আবার ওষুধ খাবেন, আবার হবে, এই ব্যাপারটা আর থাকবে না। আর দেখবেন কিওর না, এই নাম্বার নয়, দেখুন দুটো নাম্বার হলুদ রঙের লেখা, একটা লাল স্ট্রিপের মধ্যে যাচ্ছে, ঠিক আছে, আমি যেখানে কথা বলছি তার নিচে ওই নাম্বার দুটো ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসবেন, ঠিক আছে। ধন্যবাদ। হেল্পিং নাম্বার যে রয়েছে টিভি স্ক্রিনে, সেই নাম্বারের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করে যোগাযোগ করে চলে আসবেন। ডাক্তারবাবু, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা চলছে, জয়েন্ট পেন, যেটা আপনি বললেন যে এই যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, সেটা সিম্পটমগুলো কি, বা কাদের ক্ষেত্রে এই রোগগুলো তারা আক্রান্ত হতে পারে, কি কি কারণে? হ্যাঁ, দেখুন, সার্ভাইকাল স্পন্ডিলোসিস যেটা হয় সেটা মেইনলি হচ্ছে আমাদের ঘাড়ের স্পন্ডিলোসিস হয়। এখানে কি হয়, আমাদের যে ঘাড় রয়েছে না, তার যে শেপটা কেমন থাকবে, যে আমি এখন যেমনি সোজা হয়ে তাকিয়ে আছি, তখন আমার ঘাড়টা কি থাকবে, এরকম করে বেঁকা থাকবে, পেছন দিকে বেঁকে থাকবে, আমার ঘাড়ের যে হাড়গুলো পেছন দিকে বেঁকে থাকবে, এটা হচ্ছে নর্মাল। এবার যদি আমি দিনের পর দিন সামনের দিকে ঝুঁকে ঝুঁকে কাজ করতে থাকি, যে কোনো কাজই, সেটা কম্পিউটার হোক, মোবাইল ইউজ করা হোক, বা ধরুন লেখাপড়ির কাজ হোক, হাতের কাজ হোক, যে কোনো কাজ যেটাই আমি করব, দিনের পর দিন যদি আমি এটা নিয়মিত করতে থাকি, অনেকক্ষণ ধরে কাজটা করতে থাকি। আচ্ছা, আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার, বলুন। টিভি সাউন্ডটাকে মিউট করে কথা বলুন, টিভি সাউন্ডটাকে একদম জিরো করে আপনি সাইড হয়ে মোবাইলটাকে নিয়ে কথা বলুন, ঠিক আছে? ভীষণ ফিডব্যাক হচ্ছে, মা রোগা হয়ে যাচ্ছে, ভাইজি রোগা হয়ে যাচ্ছে, ভাইজিকে নিয়ে আসুন। বয়স কত? 7 বছর। 7 বছরের বাচ্চা একটা রোগা থাকলে হেলদি, ঠিক আছে। মোটা হয়ে যাওয়া মানে ভালো চেহারা নয়। আপনার দেখতে হবে তার খিদে আছে কিনা, ঘুম ঠিক মতো হয় কিনা, সে চলাফেরা নর্মাল করে কিনা। আচ্ছা, তাহলে পেটের সমস্যা আছে, তো একবার নিয়ে আসুন, ঠিক আছে, আমাদের চেম্বারে নিয়ে আসুন, তাহলে দেখতে হবে পরীক্ষা করে যে কেন হচ্ছে ব্যাপারটা। অনেকের কি হয় ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, মানে টিভিতে শুনুন, ঠিক আছে, মানে দুধের খাবার খেলে অনেকের সহ্য হয় না, অনেকের হচ্ছে যে গমের জিনিস খেলে, ঠিক আছে,
সেগুলো সহ্য হতে চায় না। এরকম আলাদা আলাদা জিনিস আছে যেগুলোতে বাচ্চাদের অনেক সময় সহ্য হয় না, ঠিক আছে? তো সেগুলো দেখতে হবে, সেগুলো পরীক্ষা করে দেখে তারপরে তার ট্রিটমেন্ট হবে আমাদের এখানে। ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। একদম। ডাক্তারবাবু, যেটা নিয়ে আমাদের আজকে আলোচনা হচ্ছে ব্যথা নিয়ে, আপনি বললেন সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের। হ্যাঁ, তো এই ব্যাপারটা যদি দিনের পর দিন আমি সামনের দিকে ঝুঁকে ঝুঁকে কাজ করতে থাকি তাহলে দেখা যাবে আমার যে ঘাড়ের যে শেপটা, ঘাড়ের যে হাড়ের শেপটা, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে কি হচ্ছে, উল্টো দিকে হয়ে যাচ্ছে। আর যখন এরকম উল্টো দিকে হয়ে যায় তখন কি হয়, যে রক্ত চলাচল যেটা হয় সেটা বাধা পায় এবং নার্ভের ওপরেও চাপ পড়ে। তখনই কিন্তু আমাদের ব্যথাটা শুরু হয়ে যায়। দিনের পর দিন এমন হতে হতে দেখা যায় যখন হাড় দুর্বল হওয়া শুরু করে তখন সেখানে হাড়ে ক্ষয় হয় এবং দেখা যায় অনেক সময় একটা হাড় আরেকটা হাড়ের সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে, ওটা পার্মানেন্ট হয়ে যায়। তখন ওই প্রবলেমটা আর ঠিক করতে পারা যায় না, তখন অনেক সময় এটা নিয়েই বয়ে বেড়াতে হয়। কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা বলছে আপনি যদি সময় থাকতে থাকতে ট্রিটমেন্টটা করে নেন তাহলে এই প্রবলেমগুলো প্রথমে তো আসতে পারবে না, আর যাদের ধরুন অলরেডি চলে এসছে তাদের কিন্তু আস্তে আস্তে সেটা ঠিক হবে উইদাউট কোনো সার্জারি। সেখানে কি থাকবে, আমাদের আয়ুর্বেদিক মেডিসিন থাকবে, তার পাশাপাশি হচ্ছে আয়ুর্বেদ পঞ্চকর্মা থেরাপি আছে, ঠিক আছে? এই দুটোর কম্বিনেশনে যখন ট্রিটমেন্ট হবে তখন দেখবেন আপনি একটা পার্মানেন্ট সলিউশন পেয়ে গেছেন। একদম। ডাক্তার, আপনাদের এখানে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কি ধরনের পেশেন্টরা বেশি পরিমাণ আসে? দেখুন, ব্যথার রোগের কথা যেহেতু আমরা বলছি, জয়েন্ট পেনের কথা, তো এখানে কিন্তু ব্যথার রোগীরা বিশেষ করে অস্টিও আর্থারাইটিসেরই সবচেয়ে বেশি আসে। মাঝ বয়সী থেকে বেশি বয়সীর মহিলা বা পুরুষ, তাদের এটা বেশি হয়। তার মধ্যে পুরুষের সংখ্যা থেকে মহিলার সংখ্যাটা বেশি। এটা হয় কেন, তার কয়েকটা কারণ। তার প্রথম কারণ হচ্ছে যে হরমোনাল চেঞ্জ। একটু মাঝ বয়সী থেকে বেশি বয়সী যারা ধরুন 45 থেকে 50, তাদের কি হয়, একটা হরমোনাল চেঞ্জ হওয়া শুরু হয়। সেখানে কি হয় যে পিরিয়ডসটা বন্ধ হয়, ঠিক আছে? মেনোপজ বলে যেটা। পিরিয়ডসটা যখনই বন্ধ হবে তখন হরমোনাল চেঞ্জ হয় এবং সেখানে অস্টিও আর্থারাইটিস তো হয়ই, তার সাথে অস্টিওপোরোসিসও হয়, মানে হাড়ের মধ্যে একটা ভুঙুর মতো হয়, মানে ফোপড়া মতো হয়ে যায়। ওপর থেকে হাড়টা দেখতে ভালো লাগবে, কিন্তু এক্সরে করে যখন দেখা যাবে ভেতরের মধ্যে যে ডেনসিটি, হাড়ের যে ঘনত্ব, সেটাই কমে গেছে, ঠিক আছে? এটা মারাত্মক জিনিস এবং এটা হলে কিন্তু হাড় ভাঙার চান্স সবচেয়ে বেশি থাকে। তো সেই রকম সিচুয়েশন মহিলাদের ক্ষেত্রে বেশি আসে। এই অস্টিওআর্থারাইটিসের প্রবলেমটা দেখা যায় যে রোগী যারা আমাদের কাছে আসছে তাদের মধ্যে এটা বেশি। এটা হচ্ছে একটা কারণ, হরমোনাল ব্যাপার। আবার হচ্ছে খাদ্য খাওয়ার যদি ঠিক না হয়, দিন দিন আজকাল আমরা খুব ভেজাল খাচ্ছি, এটা একটা বড় কারণ। যেমন কি ধরুন, মাংস যেটা খাচ্ছেন, সেই মাংসর মধ্যে যেসব জিনিস দেওয়া হচ্ছে সেটাই আমাদের হাড়কে আরো দুর্বল করে দিচ্ছে, আমাদেরকে রুগ্ন করে দিচ্ছে। তারপরে মাছ, সেখানে মার্কারি দেওয়া থাকছে বিভিন্ন বড় বড় মাছের মধ্যে, যেটা আমাদের ক্ষতি করে দিচ্ছে। তারপরে ধরুন আমরা যে শাকসবজি খাচ্ছি তার মধ্যেও কিন্তু এই পেস্টিসাইড, মানে কিছু বিষাক্ত জিনিস দেওয়া হচ্ছে, যেগুলো ধরুন আপনার পোকামাকড়কে মারছে, ঠিক আছে? এই যে জিনিসগুলো মানে ইউজ করা হচ্ছে বিভিন্নভাবে আজকালকার দিনে, সেগুলো কিন্তু আমাদের হাড়কে দুর্বল করে দিচ্ছে। হাড়ের মধ্যে ক্যালসিয়াম ঠিক মতো জমছে না। আগে কি হতো, রোদে সূর্যের আলোতে মানুষ বেশি বেরোতো, এখন কমে গেছে। ঘরের মধ্যে, এসির মধ্যে, গাড়ির মধ্যে লোক ঘোরাফেরা করে থাকে, তো সেই জন্য ভিটামিন ডিরও কিন্তু অভাব তৈরি হচ্ছে। ভিটামিন ডি শরীরে না থাকলে আপনি ক্যালসিয়াম কিন্তু ধরে রাখতে পারবেন না শরীরে। এসবের জন্য হাড় আরো দুর্বল হয়ে যাচ্ছে। এই সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকে দেখা যাচ্ছে অল্প বয়সে পুরুষ বা মহিলাদের ক্ষেত্রেও এই জয়েন্ট পেনের ব্যাপারটা কিন্তু চলে আসছে। একদম। দেখুন, যেটা আপনি বললেন যে এই যে আজকাল তো বয়সটা কোনো ফ্যাক্টর না, মানে আগে আমরা শুনতাম যে 40 বা 50-এর ঊর্ধ্বে হলে এই যে বিভিন্ন ব্যথায় তারা কাবু হয় বা ভীষণভাবে তাদের এফেক্ট করে, কিন্তু এখন কিন্তু সে কথা বলছে না। এখন হলো বিভিন্ন বয়সে, এমনকি ছোট, মানে হয়তো 20, 21 থেকে 25 বা আরেকটু 30, 35, তাদেরই বিশেষ করে এই রোগগুলো ভীষণভাবে অ্যাটাক করছে। তা এই যে অস্টিওআর্থারাইটিস, তার সিমটমটা আমরা জানবো কেনই বা হয় এবং তার কিভাবে সলিউশনটা আমরা কি পাবো? দেখুন, কারণগুলো তো আমি বললাম, ঠিক আছে? এবার বাচ্চাদের, অল্প বয়সীদের কেন হচ্ছে, অনেক সময় দেখবেন আমাদের এখানে তো সেসব নিয়ম নেই যে স্কুলে বাচ্চারা যখন যাবে ব্যাগ বোঝাই করে বই নিয়ে যেতে হবে না,
কিন্তু বিদেশে এই ব্যাপারটা রয়েছে, তারা কিন্তু পিঠ বোঝাই করে ব্যাগ নিয়ে যেতে হয় না তাদের, হয় স্কুলেই থাকে তাদের স্টাডি ম্যাটেরিয়াল, এবং আজকাল তো ডিজিটালাইজ হয়েছে, কম্পিউটারেই সব পড়াশোনা হয় তাদের, অথবা দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে যে কিছু কিছু স্কুল আছে তারা কি করছে, ট্রলি ব্যাগ ইউজ করাচ্ছে, ঠিক আছে? কারণ হচ্ছে যে এই ব্যাগটা যে ধরুন 7 কেজি 8 কেজি ওজন নিয়ে একটা ব্যাগ, সেই ধরুন সে ক্লাস 2তে পড়ছে 3তে পড়ছে, তারা নিয়ে যাচ্ছে, মায়েদেরই কাঁধ ব্যাকা হয়ে যাচ্ছে মারা যখন নিয়ে যাচ্ছে। এবার সেই ব্যাগটা নিয়ে হয়তো তার 4 তলায় উঠতে হচ্ছে, সেখানে হয়তো লিফটের ব্যবস্থা নেই, তখন কিন্তু তার কোমরে এবং ঘাড়ের মধ্যে বিশাল চাপ পড়ছে। এটাই দিনের পর দিন করতে করতে সেই বাচ্চাগুলোর কিন্তু আমার হাড়ের কিন্তু ডিফরমেশন আসে, বিভিন্ন ধরনের পেইনের সৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে অল্প বয়সে। আবার অনেকের কি হচ্ছে, কাজের তাড়নায় কাজের ধরন এতটা খারাপ যে 24 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে 16-17 ঘন্টা ল্যাপটপ নিয়ে বসে থাকছে, ইয়াং জেনারেশনের আজকাল দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কোমর এবং ঘাড় দুটোই কিন্তু এফেক্টেড হচ্ছে, ঠিক আছে? তার জন্য দেখা যাচ্ছে অল্প বয়সেই কিন্তু এই জয়েন্টের পেন কিন্তু তাদের মধ্যে চলে আসছে। আর এটাকে প্রিভেন্ট করার জন্য প্রথম যেটা আমি বলেছিলাম আবার বলে দিচ্ছি, যে রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকতে হবে, পুষ্টিকর খাদ্য খাবার খেতে হবে, মানসিক চাপ কমাতে হবে এবং রাত্রে 7 ঘন্টা ঘুমোতে হবে। এইটা যদি মানুষ মেনটেন করে চলে তাহলে কিন্তু শুধু হাড়ের ব্যথা নয়, বিভিন্ন রোগকে কিন্তু সে দূরে ঠেলে রাখতে পারবে। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, হ্যালো, আমরা বাড়ি থেকে বলছিলাম। কোথা থেকে বলছেন? বালি। আচ্ছা, বলুন কি সমস্যাটা বলুন। আমার গ্যাস অম্বলের প্রবলেম হচ্ছে খুব। বয়স কত? বয়স 33। আচ্ছা, আপনার খাবারের ধরনটা কি আমায় একটু বলুন। ঘরোয়া খাই একটা। ঘরোয়া খাবারই খান? আচ্ছা, বাইরের খাবার দাবার বেশি খাচ্ছেন না, তাই তো? না, মাঝে মধ্যে খাওয়া হয় বাইরে খাওয়া। আচ্ছা, আর বাড়ির খাবারের মধ্যে আপনার যে খাবার সেটা কি খুব বেশি অয়েলি ফুড খান, মানে তৈলাক্ত বা চর্বি জাতীয় খাবার বেশি খান? আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে বলছি, আপনি শুনতে থাকুন টিভিতে। দেখুন, এই যে আপনার যে খাবারটা, আপনি হয়তো বাইরের খাবার খাচ্ছেন না যেটা বললেন, কিন্তু আপনার যে ঘরোয়া খাবার তার মধ্যে চর্বি জাতীয় খাবার বা অতিরিক্ত মাত্রায় তেল থাকছে। এই তেল কি করে, লিভারের মধ্যে কিন্তু এফেক্ট করে এবং লিভারকে ফ্যাটি করে দেয়, ফ্যাটি লিভার হয়। অনেক সময় লিভারটা এনলার্জড হয়, মানে বড় হয়ে যায়। এবং লিভারের কিন্তু বিশাল একটা রোল আছে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য। সেক্ষেত্রে যখন লিভার ক্ষতিগ্রস্ত হয় আমাদের কিন্তু হজমের সমস্যা দেখা দেয়, এবং যখনই এই হজমের সমস্যা দেখা দেবে তখন কিন্তু আমাদের এই অম্বল, গ্যাস, অ্যাসিডিটি বেড়ে যাবে। তো এই যে ব্যাপারটা, এটাকে ঠিক করতে গেলে কি করতে হবে, আপনার খাওয়ার ধরন প্রথমে হচ্ছে চেঞ্জ করতে হবে। খুব সাদামাঠা খেতে হবে। আপনি মাছ খাবেন, ঠিক আছে, সেটা প্রবলেম নেই, কিন্তু ইনিশিয়ালি এখন চেষ্টা করুন যতটা আপনি ভেজিটেবলসের মধ্যে থাকতে পারবেন তত ভালো। ফল খান বিভিন্ন ধরনের, সেটা ভালো। আর আমিষ খাবারটা যতটা পারবেন অ্যাভয়েড করুন, আর অতিরিক্ত তৈলাক্ত বা চর্বিজাত খাবারটা কিন্তু একেবারেই প্রায় বন্ধ করে দিন। এইভাবে মেনটেন করুন। তার পাশাপাশি খাবার ঠিক আধ ঘন্টা আগে জল খাবেন, খাবার ঠিক 40 মিনিট পরে জল খাবেন, মাঝখানে জল খাবেন না। ঘুম থেকে উঠে হালকা গরম জল খাবেন, রাত্রে শুতে যাওয়ার সময় হালকা গরম জল খেয়ে নেবেন। ঠান্ডা জাতীয় খাবারগুলো খাবেন না, ঠান্ডা খাবারগুলো মানে ফ্রিজ থেকে বার করা খাবার খাবেন না। এইভাবে মেনটেন করুন। রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমোবেন, খাওয়াটা একটু আর্লিয়ার করবেন, রাত 10টা 11টায় না খেয়ে 8:30 9টার মধ্যে খাওয়ার চেষ্টা করুন। এইভাবে মেনটেন করলে দেখবেন প্রবলেমটা সলভ হচ্ছে। যদি দেখছেন এতেও হচ্ছে না, তাহলে বুঝবেন যে ভিতরে কিন্তু সমস্যাটা একটু বাড়াবাড়ি হয়ে আছে। তার জন্য আমাদের কিন্তু আয়ুর্বেদ ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করুন আমাদের এখানে এসে, দেখবেন আস্তে আস্তে আপনার লিভার ফাংশন ঠিক হয়ে যাবে এবং আপনার ফ্যাটি লিভার বা এনলার্জ লিভার এগুলো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে এবং আপনি আস্তে আস্তে সুস্থ হবেন। অ্যাসিডিটি, অম্বল বা গ্যাস এগুলো কিন্তু চলে যাবে। একদম। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনারা যারা এসেছেন তারা তো বুঝতেই পাচ্ছেন, আর যারা এখনো আসেননি হয়তো সেই বিশ্বাস, সেই আস্থা, সেই ভরসা নিয়ে আপনাদের আসতে হবে। আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু আপনাদের একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে। বিভিন্ন রোগের চিকিৎসা যেমন হচ্ছে, তার সঙ্গে স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে তার সঙ্গে পঞ্চকর্ম থেরাপি, সব কিছু কিন্তু একই ছাদের তলায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এনবিপির প্রত্যেকটি ডক্টররা কিন্তু সেইভাবে তাদের মেধা, তাদের শিক্ষা, তাদের কি বলবো, তাদের কোয়ালিটি, তাদের যোগ্যতা
এবং তাদের নাম যশ সবকিছু নিয়েই তারা কিন্তু সাকসেসফুল। বিভিন্ন রোগে, ক্রনিক রোগ থেকে শুরু করে ছোট রোগ, বড় রোগ থেকে শুরু করে বিভিন্ন রোগে কিন্তু এখানে চিকিৎসা হচ্ছে, আর মানুষ কিন্তু ভীষণ ভালো আছেন। আমি একটু বলে দেবো, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরসদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। মেচেদাতে পাচ্ছেন, অর্থাৎ আমরা জুলাই এবং আগস্টের শিডিউলটা আমি জানিয়ে দিচ্ছি। মেচেদাতে ডক্টর বি শর্মা উপস্থিত থাকবেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডিরেক্টর থাকছেন। এছাড়া আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, বহরমপুরে থাকছেন। আচ্ছা, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর আমি অবশ্যই বলে দিচ্ছি। হ্যালো, আচ্ছা আমি একটু বলে দিচ্ছি। আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, বর্ধমানে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, দুর্গাপুরে ডক্টর এস ভাদুরী থাকছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, শিলচরে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল থাকছেন, পুরুলিয়াতে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন এবং কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী। হ্যাঁ, আচ্ছা বলুন, হ্যাঁ বলুন বলুন, কি সমস্যাটা বলুন। বিকলাই হয়েছে, অবশ্যই, হ্যাঁ ডাক্তারবাবু বলছেন। কি বলছেন? বিকলাই হয়েছে। শুনুন, বলুন বলুন, আপনি কথা বলুন ডাক্তারবাবুর সঙ্গে। একটু অসুবিধা হচ্ছে, ডাক্তারবাবু দেখিয়েছি কিন্তু এখন একটু মাঝে মাঝে হচ্ছে, এর জন্য কি আর আমার সুগার আছে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি প্রথম যেটা করবেন সেটা হচ্ছে জলের পরিমাণ বাড়াবেন, ঠিক আছে? জল অতিরিক্ত মাত্রায় খাবেন, এবং আপনি আরেকটা করতে হবে যে আপনি ইউরিন পাস যেখানে সেখানে করবেন না। ইউরিন হয়তো ওই যে যেটা বলছি যে পাবলিক টয়লেট কিন্তু একবারে ইউজ করবেন না। আর হচ্ছে কোনো সমুদ্র বা নদীতে ওখানে গিয়ে স্নানটা করবেন না। এইগুলো প্রথমে অ্যাভয়েড করুন, এবং আপনার যে জ্বালাটা করছে তার জন্য জলের পরিমাণটা বেশি করে খাবেন, সারাদিনে বাড়িয়ে দিন জলের পরিমাণটা, ঠিক আছে? আর একটা কথা বলবো, সবচেয়ে ভালো হবে যদি একবার আপনি আমাদের কাছে রিপোর্ট নিয়ে চলে আসেন। আমাদের ট্রিটমেন্ট আছে, অল্প দিন সেই ট্রিটমেন্টটা করলে কিন্তু আপনার এটা পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। আর যেটা সুগার বলছেন, সুগারের যদি আপনি ওষুধ খেয়ে থাকেন খুব ভালো, যদি না খেয়ে থাকেন তাহলেও কিন্তু তার ট্রিটমেন্ট আছে, ঠিক আছে? সুগার যেটা আপনার বেড়ে রয়েছে, যদি আপনি মনে করেন যে আয়ুর্বেদ চিকিৎসা করাবেন তাহলে কিন্তু এটা পার্মানেন্টলি ঠিক করা যাবে। একটা সময়ের পর কিন্তু আর আপনার সুগারের ওষুধ খেতে হবে না। এটা আমাদের আয়ুর্বেদের চিকিৎসায় আমরা এনবিপিতে যে ট্রিটমেন্ট করাই তাতে সারা জীবন ধরে কিন্তু সুগারের ওষুধ খেতে হয় না। আমাদের উদ্দেশ্য কি, আপনার যাতে এই রোগটা সেরে যায়, আপনার যাতে ওষুধ খেয়ে সারা জীবন বেঁচে না থাকতে হয়, উইদাউট ওষুধে যাতে আপনি বেঁচে থাকতে পারেন, ঠিক আছে? তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখে নেব কতটা সুগার আছে, কি আছে। আপনি একটাই কাজ করুন, যদি ওষুধ খেয়ে থাকেন সেই ওষুধের প্রেসক্রিপশন নিয়ে চলে আসুন আমাদের কাছে, বা কোনো রিপোর্ট থাকলে নিয়ে চলে আসুন। যদি না থাকে তাহলে খালি হাতেই চলে আসুন, এসে আমাদের ডাক্তারবাবুদেরকে দেখান। আপনার কাছাকাছি কোন চেম্বার আছে সেখানে গিয়ে দেখিয়ে নিন, দেখালে ট্রিটমেন্ট করলে দেখবেন আস্তে আস্তে আপনার এই প্রবলেমটা পার্মানেন্টলি কিন্তু ঠিক হয়ে যাবে, আর বিকলাইয়ের যে প্রবলেমটা ওটাও কিন্তু ঠিক হয়ে যাবে। একদম। আমি আবার একটু রিপিট করছি, অবশ্য বলে দিচ্ছি যে জুলাই এবং আগস্ট মাস জুড়ে কিন্তু এনবিপির প্রত্যেকটি ডক্টররা রয়েছেন। কোথায় কখন চেম্বারগুলো আমি আরেকবার জানিয়ে দিচ্ছি। বাঁকুড়াতে ডক্টর এ হালদার উপস্থিত থাকবেন, শিলচরে ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, গৌহাটিতে ডক্টর এস ঘোষাল থাকছেন, পুরুলিয়াতে ডক্টর এ হালদার থাকছেন, কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী, এবং ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল, বোলপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী, দিল্লিতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, বনগাঁতে থাকছেন ডক্টর এস ভাদুরী থাকছেন, ক্যানিংয়ে ডক্টর আর দে থাকছেন, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল থাকছেন, খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, মালদাতে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, বহরমপুরে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, নিউ কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, জামশেদপুরে ডক্টর এস ভাদুরী থাকছেন। এছাড়া কিন্তু আলিপুরদুয়ারে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, হেরিয়াতে ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, হলদিয়াতে উপস্থিত থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল, এবং আগরতলাতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন।
অবশ্যই আপনাদের আমরা শিডিউলটা জানিয়ে দিলাম, অর্থাৎ জুলাই এবং আগস্ট মাস জুড়ে কিন্তু তারা আপনাদের সঙ্গে রয়েছেন এবং তার জন্য কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, প্লিজ একটু হোল্ডে থাকুন। 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, যার মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে আপনি কিন্তু এখানে বিভিন্ন চেম্বারগুলোতে আসতে পারছেন। আপনার বাড়ি থেকে কতটা কাছে না দূরে চেম্বারগুলো সেগুলো জানার জন্য কিন্তু এগুলো কিন্তু আপনাদের ডিটেলসটা জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন, ট্রিটমেন্ট করে থাকেন, তার রিপোর্টগুলো প্লিজ ক্যারি করবেন, নিয়ে আসবেন সঙ্গে। তাহলে কি হয়, আরো সুন্দরভাবে সেটাকে ডায়াগনোসিস করবেন প্রপার, এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু সুস্থ সবল সঠিক জীবন ফিরে পাচ্ছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বারুইপুর থেকে বলছি। বারুইপুর থেকে, বলুন কি সমস্যাটা বলুন। আমার পেট পরিষ্কার হয় না। আচ্ছা, বয়স কত? 48। আচ্ছা, পেট পরিষ্কার হয় না, কি মানে প্রতিদিন পটি হয় না নাকি হয় কি? একেবারে হয় না, অনেকবার দিতে ডাক্তার, একবার গেলাম ধরুন, আবার দুপুরে আবার রাতে এসে। আচ্ছা আচ্ছা, আর অ্যাসিডিটি গ্যাস আছে? আচ্ছা, এটা কতদিন ধরে রোগটা আছে, এই যে পটির রোগটা? এক বছর হয়ে গেল, একবারে ক্লিয়ার হয় না। এবং এমন কি হয়, এমন কি মানে পটিটা কেমন হয়, শক্ত হয় না পাতলা হয় না কেমন? পাতলার দিকে। আচ্ছা দেখুন, এটা একটা আইবিএস এর সমস্যা, ঠিক আছে, শুনতে থাকুন। এটাকে আইবিএস বলা হয়, ইরিটেবল বাউল সিনড্রোম। মানে দেখবেন যে আপনার একবারে তো ক্লিয়ার হবে না, মাঝে মাঝেই পাবে একটা অস্বস্তিকর সিচুয়েশন, তার জন্য ইরিটেবল বলা হচ্ছে, যে একটা বিরক্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়, যে এখন আপনি গেলেন ঠিক মতো হলো না, আবার হয়তো কাজে বেরোচ্ছেন, তখন আবার একবার করতে হলো। এই যে এরকম বারে 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 যাওয়া, পটিটা ক্লিয়ারও হচ্ছে না, কিন্তু মনে একটা সবসময় ভয় আছে বা মন মলছে, মনে হয় আবার হবে, এই ব্যাপারটা। এটা কিন্তু খুব খারাপ, কারণ এটা যদি যাদের থাকে তাদের কিন্তু হজমের বিশাল একটা সমস্যাও থাকে। অনেকের ক্ষেত্রে এটা খুব পাতলা পায়খানা হয় বা নরম পায়খানা হয়, অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় হঠাৎ করে কনস্টিপেশন হয়ে গেল। আর গ্যাস অম্বল যেটা আপনি বলছেন, সেটা কিন্তু এইটার থেকে হওয়ার একটা খুব স্বাভাবিক, ঠিক আছে, কারণ যখন আপনার হজম ঠিক না হবে তখন এই প্রবলেমগুলো হবে, আর যখন হজম ঠিক না হয় তখন কিন্তু এই যে গ্যাস, অ্যাসিডিটি, এগুলো কিন্তু শরীরের মধ্যে বাসা বাঁধতে থাকে। তো এটার জন্য প্রপার ট্রিটমেন্ট আছে আমাদের, একেবারে কিন্তু শরীরকে শোধন করা যায়, মানে আয়ুর্বেদ পঞ্চকর্মার মাধ্যমে এই যে বিভিন্ন বর্জ্য পদার্থ বা খারাপ জিনিসগুলো পেটের মধ্যে জমে থাকে, পটিটা ক্লিয়ার হচ্ছে না আপনার, সেখান থেকে ওগুলো পচে গিয়ে পেটের ভিতরে গ্যাস হবে, অ্যাসিডিটি হবে, খাবার যাই খাবেন পেট মনে হবে ভার হয়ে আছে, আর জোর করে খেলে মনে হবে গা গোলাচ্ছে, বমি হবে, অথবা গলা বুক জ্বালা করছে। এই যে সিচুয়েশনগুলো, এইগুলোকে যদি ঠিক করতে চান তাহলে কিন্তু আমাদের পঞ্চকর্মার মাধ্যমে খুব দারুণ কিন্তু রেজাল্ট পাবেন। কি হবে, আপনার কিন্তু বডি ডিটক্সিফাই করা যাবে, পরিষ্কার করা যাবে ভেতর থেকে। যখন শরীর ভেতর থেকে পরিষ্কার থাকে, আয়ুর্বেদ বলছে, তখন কিন্তু শরীরকে নিজেকে সারাতে পারে। তার জন্য একটা সহজ সুন্দর পরিবেশ দিতে হয়, তার যা যা প্রয়োজন সেগুলোকে সাপ্লাই দিতে হয়। তার কি প্রয়োজন, যে সব বিভিন্ন ধরনের শরীর গঠনের জন্য বা মেনটেন করার জন্য যা যা দরকার, তার ঘাটতি হচ্ছে, এই যে আমাদের ওষুধ দেওয়া হচ্ছে তার মধ্যে কিন্তু সেই সব জিনিসগুলোই রয়েছে, যেইগুলো আমার শরীরকে সুস্থ হতে বা সুস্থ করে তুলতে সাহায্য করবে। অটোমেটিক দেখবেন কিছুদিন ট্রিটমেন্ট করার পর আপনার ওষুধও বন্ধ হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। একদম। আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে কিন্তু সোম থেকে শনি প্রত্যেকটি ডক্টররা থাকছেন, এক্সপিরিয়েন্স ডক্টররা থাকছেন এবং তাদেরকে পাচ্ছেন অবশ্যই। আর আপনারা জানেন যে উত্তর কলকাতার মধ্যে কিন্তু হাতিবাগানে পাচ্ছেন, এছাড়া কিন্তু দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন চেম্বার, এবং বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন, এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতেও পেয়ে যাচ্ছেন চেম্বার অবশ্যই। আর যেটা বলার আরও যে আমতলাতে কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার সেখানে ডক্টর বি শর্মা কিন্তু উপস্থিত থাকছেন, সেটা কিন্তু আপনারা একটু প্লিজ যোগাযোগ করবেন। তার জন্য ফোন নাম্বারটি আরেকবার আমি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এটি হলো যোগাযোগ নাম্বার, যার মাধ্যমে হেল্পিং নাম্বারের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারছেন। ডাক্তারবাবু, আমরা যে আলোচনা আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব, যেটা হলো অস্টিও আর্থারাইটিস। আমরা অনেক সময় শুনি যে নি রিপ্লেসমেন্ট, এটাও কিন্তু একটা, যে কোথাও গেলেই যে আপনার হাঁটু বদল, প্রতিস্থাপন,
নতুন করে আবার প্রতিস্থাপন করা, আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? দেখুন, এই যে নি রিপ্লেসমেন্ট হয়, এটা কোথায় হয় অ্যাকচুয়ালি? আমাদের যে হাড়ের জয়েন্টটা আছে, ঠিক আছে, এবার জয়েন্টের যে দুটো মানে জয়েন্টের ওপর দিকেও হাড় আছে, নিচের দিকেও হাড় আছে, এই যে দুটো হাড়, এই হাড়ের যে মাথাগুলো সেগুলোকে কেটে বাদ দিয়ে সেখানে আর্টিফিশিয়ালি হাড়ের মাথা তৈরি করে দেওয়া হয়। এটাই হচ্ছে নি রিপ্লেসমেন্টের মেন ব্যাপারটা। এইবার নি রিপ্লেসমেন্ট করার দরকারটা কেন পড়ে? যখন হাড়ের মধ্যে ক্ষয় হয়, হাড় কমজোরি হয়ে যায়, তখন চলাফেরা করতে গেলে আরও ঘষে যায়, ব্যথার সৃষ্টি হয় তখন। এবার আপনি ভাবুন, নি রিপ্লেসমেন্ট করার জন্য আপনি হাড়ের মাথাটাকে আপনি করাচ্ছেন, কিন্তু যদি হাড়ের মধ্যে দেখা যায় যে পুরো হাড়টার একটা এক্সরে তুললে যদি দেখা যায় তার ডেন্সিটি কমে গেছে, অস্টিওপোরোসিস হয়ে গেছে, তখন নি রিপ্লেসমেন্ট করে কি খুব বিশাল আপনার উপকার হবে? তখন কি ধরুন আপনি নি রিপ্লেসমেন্ট করার পর হাঁটতে গিয়ে যদি হোঁচট খান, পড়ে গিয়ে আপনার কি অন্য জায়গাটা ভাঙার মানে চান্সেস নেই? অবশ্যই আছে। তাহলে আমি আগে কেন নি রিপ্লেসমেন্টের কথা ভাববো? অপারেশন করতে গেলে একটা তো রিস্ক ফ্যাক্টর থাকেই, যে কি, যে ওটা ঠিক হবে কিনা। যে কোনো ছোটোখাটো অপারেশন করতে গেলেও কিন্তু একটা চান্সেস থাকে যে হ্যাঁ এইটা ঠিক হবে বা নাও হতে পারে। হ্যাঁ, এবার মানে প্রবলেম অনুযায়ী বা ধরুন বলবো এটা অনেকের একটা ব্যাড লাক হিসাবে অনেক সময় ঠিক হয় না, আবার অনেকের গুড লাক হিসাবে ঠিক হয়। আমি বলবো আয়ুর্বেদ বলছে উইদাউট সার্জারি ছাড়া আমাদের যে সমস্যাগুলো সেগুলোকে কিন্তু ঠিক করা যায়। কেন ঠিক হবে? ঠিক এই জন্যই হবে কারণ আমরা রুট কজে গিয়ে, আয়ুর্বেদ কি করে, রুট কজ, একদম গোড়ায় যে সমস্যাটা সৃষ্টি হওয়ার কারণ, সমস্যাটা বলতে যে সিমটমটা দেখতে পাচ্ছি বা যেই সমস্যাগুলো আমরা চোখের সামনে দেখতে পাই সেগুলো কি কারণে হয়েছে, সেই কারণটাকে যদি আমরা ঠিক করে দিতে পারি, অটোমেটিক দেখা যাবে তখন যে আপনার সেই প্রবলেমটাই বা সমস্যাটাই ঠিক হয়ে গেছে। সমস্যার কারণ ঠিক করলে সমস্যা ঠিক হয়ে যাবে। ব্যথা হচ্ছে, এটা হচ্ছে সমস্যা, যে আমি কষ্ট পাচ্ছি, ব্যথা হচ্ছে। সমস্যার কারণটা কি? আমার হাড় ক্ষয়ে যাচ্ছে বা হাড় দুর্বল হয়ে যাচ্ছে, আমার ব্লাড ভেসেলের অবস্ট্রাকশন আসছে, নার্ভের ওপরে চাপ পড়ছে, এইগুলো। তার আরও বেশি বাড়াবাড়ি কেন হচ্ছে? আমার বেশি হাঁটাচলা করতে হয়, আমার ওজন অতিরিক্ত বেশি। এরকম সিচুয়েশনে আমার কি করা উচিত? আমার তাহলে ওজন কমাতে হবে। আমি যখন হাঁটাচলা ট্রিটমেন্টটা চলবে, আমি একটু হাঁটাচলা কম করলাম, এবং যে ডেন্সিটিটা, হাড়ের যে ঘনত্বটা নষ্ট হচ্ছে, তো সেইটা যাতে আমি আস্তে আস্তে করে বাড়াতে পারি ন্যাচারালি। ঠিক আছে, এগুলো যখন ঠিক হবে অটোমেটিক দেখা যাবে আমার ব্যথাটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? দমদম থেকে। বলুন কি সমস্যা? আমার গায়ে র্যাশ দিয়ে রাখছে, মানে ছোপ 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 ছোপ। আচ্ছা, এটা কতদিন ধরে হয়েছে? এটা 1 মাস ধরে। মানে সাদা সাদা স্পট গুলো সারা শরীরে হয়েছে না পার্টিকুলার একটা দুটো জায়গায় হয়েছে? না, বেশি হাতে হয়েছে। হাতে। আচ্ছা, মানে আপনার একটা কথা বলবো যে আপনার পেটের কি কোনো সমস্যা আছে? পেটে একটু সমস্যা, যেটা পরিষ্কার হয় না। আচ্ছা, আপনি একটা কাজ করুন, এই যে সাদা দাগ, স্কিনের যে কোনো রোগ যতক্ষণ না ওটা সামনে এসে দেখানো যাচ্ছে আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারবো না কি হচ্ছে। ঠিক আছে, তো লিভারের ফাংশন খারাপ হলে কিন্তু বিভিন্ন ধরনের দাগ, সেটা কালো দাগও হতে পারে, সাদা দাগও হতে পারে, শরীরে আসে। এবং আপনি যেটা বলছেন সেটা হয়তো আপনি নিজেও ঘাবড়ে গিয়ে একটু ঘাবড়ে যাচ্ছেন যে কি হয়েছে, সেটি হচ্ছে কিনা। তো সেটাও যদি জানতে হয় তাহলে কিন্তু আপনার একবার আসতে হবে, এসে আমাদেরকে দেখান। আমাদের এখানে দেখালে তার ট্রিটমেন্ট আছে, তবে এটা ফেলে রাখবেন না। এটা কিন্তু মানুষকে খুব কষ্ট দেয়, মানসিকভাবে কষ্ট দেয়। তার জন্য অল্প থাকতে এসে দেখিয়ে নিন, চিকিৎসা করাতে পারবেন। আর চিকিৎসা করলে এটা কিন্তু বাড়বে না, আর আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে এই ব্যাপারটা। একদম অবশ্যই। আমরা ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা অবশ্যই দেখে নেব যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন তারা কতটা উপকৃত হয়েছেন, এবং তারা উপকৃত হয়ে তাদের বক্তব্যগুলো, তাদের আবেগ, তাদের কি বলবো, তাদের উচ্ছ্বাস, আনন্দটা অনেকটাই তারা শেয়ার করছে। আমরা সেই বিষয়ে একটু দেখে নেব।
একদমই আমরা ক্লিপিংসের মাধ্যমে সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরছি। বিভিন্ন রোগ নিয়ে যারা এসেছেন, বিভিন্ন ক্রনিক রোগ থেকে শুরু করে বিভিন্ন রোগ নিয়ে এসে তারা কতটা উপকৃত হয়েছেন সেই বক্তব্যগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরবো অবশ্যই। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টো আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, হাঁটতেও পারছি, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নরমাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ।
এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট? না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনভিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। ম্যাডাম আপনার নাম কি? আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আপনি এনবিপিতে এসছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য। ধন্যবাদ।